আর 1 সপ্তাহ সময় দিন, আমি আপনার সব টাকা দিয়ে দেবো। তেমন 1 সপ্তাহ করে কয় মাস কাটিয়ে দিলেন তার কোনো হিসাব আছে? শোধ করার মুরদ নেই যখন, তখন বাকিতে মারলেন কেন? আর কোনো সময় দিতে পারবো না, আমার টাকা আজকেই দিতে হবে। সে কি করে দেবেন আমি জানি না। আমরা চলে যাচ্ছি। এখন বিকেল 5টা বাজে, রাত 10টার মধ্যে যেন টাকা পৌঁছে যায়। না, ফোনটা তো ধরছেই না। এই পরিতোষ, কটা কিস্তি বাকি যেন? 5 সপ্তাহ। বাবা, এতগুলো কিস্তি ফেল করে এখন খিস্তি খাওয়ার ভয়ে ফোনটা না ধরলে চলবে? দাদা, ওসব ফোন টোন করে কোনো লাভ হবে না। আমি বলি কি, ঘরে ছেলে ঢুকিয়ে দাও। অনন্তদাকে ডাকবো? ডাক। না না, আমাদের সমিতিতে সুদ অন্য সব জায়গার থেকে কম। আমরা 9% ইন্টারেস্ট নিই, আর অন্য জায়গায় 12%ও চলছে। আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। আর আমাদের ডকুমেন্টেশনও কিন্তু খুবই সামান্য। অফিসে আসুন, আশা করছি কোনো সমস্যা হবে না। অনন্তদা, বস ইজ কলিং টু ইউ। পড়ি, তোকে কতবার বলেছি ইংরেজিটা তুই বলবি না, ওটা তোর হয় না। যাকে বল। দাদা ডাকছে। কেন? হানিডাঙ্গায় হানা দিতে হতে পারে, যাও গিয়ে দেখো। আমাকেই পেয়ে বসেছে নাকি? তা আমি কি জানি, যাও গিয়ে দেখো। চল দেখি। ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিও মিস না হয়। কি কেস? আরে আমাদের হানিডাঙ্গার এক কাস্টমার। ও আচ্ছা, কটার ইউ? 5 সপ্তাহ। বরুণ নন্দী, লোকটার প্রোফাইল তো ভালোই ছিল। প্রথম দিককার কিস্তিগুলো পরপর ভালোই দিচ্ছিল। হঠাৎ করে কি হলো কে জানে। ফোনেও কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। ওই তল্লাটে আমাদের আর কোনো কাস্টমারও নেই যে তাকে দিয়ে একবার খোঁজ নেওয়াবো। সেই জন্যেই আমার শরণাপন্ন হতে হলো। আসলে এই ব্যাপারগুলো তুমি এত ভালো হ্যান্ডেল করতে পারো, তাই তোমাকে ছাড়া আর কারুর কথা ভাবতে পারি না। তুমি একটু দেখো ভাই। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তা কবে যেতে হবে? লোকটা ফোন ধরছে না, যদি কোথাও চলে টলে যায় তাহলে তো মুশকিল। তাই টাইম দেওয়া যাবে না অনন্ত। তুমি এক কাজ করো, তুমি বরং আজকেই অফিস ছুটির পর বেরিয়ে পড়ো। আমি বুঝি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি? তার মানে অফিসের কাজেই তো যাচ্ছি। তাহলে অফিস ছুটির পরে কেন? এমনিতেই শীতের রাত, অফিস ছুটি হয় রাত 8টায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার যখন খুশি তুমি তখন যাও। তবে একা যেও না, কাউকে একটা সাথে নিয়ে যেও। কাকে সাথে নেব? কে যাবে বলুন তো এই ঠান্ডার মধ্যে সেই হানিডাঙ্গা? কাকে পাগলা কুত্তায় কামড়েছে? আহা, এইসব ক্ষেত্রে একা যাওয়ায় রিস্ক আছে। সেবার চাপাতলায় গিয়ে কি কাণ্ড হয়েছিল মনে নেই? শালা পাওনা টাকা তো পাওয়া গেলই না, উল্টে পাড়ার লোকের তাড়া খেয়ে ফিরতে হয়েছিল। তুমি এক কাজ করো, পরিতোষকেই বরং নিয়ে যাও। এই মেরেছে, আমি কেন? আরে তোর বাড়ি তো চাঁদপাড়ায়, অটো করে বাড়ি ফিরিস। আর হানিডাঙ্গা ছাড়িয়েই তো চাঁদপাড়া। অনন্তর সাথে যা, কাজ মিটে গেলে ও তোকে চাঁদপাড়ায় নামিয়ে দিয়ে আসবে। কিরে, যাবি? হুকুম যখন হয়েছে তখন কি আর যাব না বললেও রেহাই পাবো? চলো, তুমি একা কেস খাবা কেন? খেলে আমিও খাই। বুঝলি পরিতোষ, নিম্নচাপটা কেটে গিয়ে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। হ্যাঁ, হাড়গোড় কেঁপে কেঁপে উঠছে যেন। আর এখানে তো কম, হানিডাঙ্গার দিকে ঢুকলে বাইক চালাতেই পারবে না। হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। নাও, এবার শুরু হলো অন্ধকারের রাজত্ব। এখান থেকে হানিডাঙ্গা পার করে চাঁদপাড়ায় গিয়ে উঠলে তবে আলোর দেখা পাওয়া যাবে। এদিকে লোকজন কি করে থাকে কে জানে। রাতের এত অন্ধকার, এদিকে লাইট পোস্ট নেই কেন? সরকার এদিকে লাইট পোস্ট দেয় না? বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না, জানো তো? তার মানে? আরে বাবা, সরকার যা দেবে তার জন্য তো সরকারের কাছে আবেদন করতে হবে, তাই না? তা সেটা কে করবে শুনি? কেন, পঞ্চায়েত প্রধান? আরে দাদা, পঞ্চায়েত প্রধান যদি তা করে তবে তার কত লস জানো? কিসের লস? রাত যত কালো হয়, কালো ব্যবসা তত জমে ওঠে। ও তুমি বুঝবে না। চলো একটু জোরে চালাও, আমাকেও তো বাড়ি ফিরতে হবে। হানিডাঙ্গা তো চলে এলাম, এবার বরুণ নন্দীর বাড়ি কোন দিকে? তা কে জানে, দাঁড়াও ওই দোকানের লোকগুলোকে জিজ্ঞাসা করি। ও কাকা, দূর শালা শুনতে পায় না। আরে ও কাকা, কি হলে? বলছি এইদিকে বরুণ নন্দীর বাড়িটা কোন দিকে বলতে পারবা? সোজা চলে যান, ওই রাস্তাটা যখন দেখবেন ডান দিকে বাঁক নেবে, ওই একদম বাঁকের মুখে বাড়িটা। ওখানে ওই একটাই বাড়ি, চলে যান, চিনতে অসুবিধা হবে না। আচ্ছা, থ্যাংক ইউ।
এই বাড়িটাই তো মনে হচ্ছে, কি বলিস? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। বরুণবাবু, বরুণবাবু! ঘর তো ভেতর থেকে বন্ধ মনে হচ্ছে, বাড়ির ভেতরই তো তাহলে থাকার কথা। বরুণবাবু! না, ঘরে ঘুমোচ্ছে টুমোচ্ছে হয়তো। এই তুই একবার ভেতরে গিয়ে দেখ তো। আমি? হ্যাঁ জানা, একটু দেখ। আচ্ছা, দাঁড়াও দেখি। কিরে, নেই? আপনারা কারা? এখানে কি করছেন? আমরা ভয় নেই, আমরা আছি সমিতি থেকে আসছি। এটাই তো বরুণ নন্দীর বাড়ি। হ্যাঁ, আপনারাও কি টাকা পান? টাকা না পেলে আর সমিতির লোক বাড়ি আসবে কেন? টাকা তো আপনারা আর পাবেন না। সে কি, কেন? আপনারা কিছু জানেন না? কি জানবো? সে তো গলায় দড়ি দিয়ে মারা গেছে আজ 3 দিন হলো। বাবা আর ছেলে মিলে থাকতো। বাবার ক্যান্সার ধরা পড়লো। বরুণ কি একটা চাকরি যেন করতো, কিন্তু তার যা মাইনে ছিল তাতে ক্যান্সারের মতন রোগের চিকিৎসা করা ছিল মুশকিল। তাই বাবাকে বাঁচানোর জন্য যেদিক থেকে পেরেছে টাকা ধার করেছে, কিন্তু তবু বাবাটাকে বাঁচাতে পারলো না। বাবাটা মারা যাবার পর ওর নিজের বলতে আর কেউ থাকলো না। এদিকে চারিদিক থেকে পাওনাদাররা এসে রোজ বাড়িতে হানা দিত। পাওনাদাররা তো তাদের পাওনা আদায় করবেই, বাঁচো মরো তাদের টাকা তো দিতেই হবে। তারা বাড়ির ওপরে এসে যা নয় তাই বলে যেত। ছেলেটা গরিব ছিল বটে, কিন্তু আত্মসম্মান বোধ ছিল। দিনের পর দিন অপমানের জ্বালা তার আর বোধহয় সহ্য হচ্ছিল না, তাই ঝুলে পড়ল। গাছ বলদ না হলে কেউ সুইসাইড করে? একটা চাকরি গেছে তো কি হয়েছে, আর একটা চাকরি কি জোটানো যেত না? সে চেষ্টা কি আর করেনি? কত জায়গায় ঘুরলো, কিন্তু কোথায় চাকরি? এই যাকে, আমি চলি। চল তাহলে, তারপর যা করার অফিসই করবে। কি হলো, চল। হা করে দাঁড়িয়ে থাকলি কেন? তুমি চলে যাও, আমি এখান থেকে একাই চলে যেতে পারবো। কি? না না, তা কি করে হয়? এখান থেকে তুই চাঁদপাড়া যাবি কি করে? সে আমি ব্যবস্থা করে নেব। না না, তা কি করে হয়? আহা, তা হয় না। তুই চল, আমি ছেড়ে দিয়ে আসছি। না, আমার এখানে কিছু কাজ আছে, তুমি যাও। আরে বললাম তো চলে যাও, আমার এখানে কিছু কাজ আছে। যা বাবা, ঠিক আছে, যা ভালো বুঝিস কর। এত রাতে আবার কে ফোন করে? এ কি, শর্মিলা এখন? হ্যালো। দাদা, তুমি বাড়ি ফিরেছো? হ্যাঁ, সে তো অনেকক্ষণ। কেন? ও তো এখনো ফেরেনি। আমি অফিসে ফোন করেছিলাম, বললো যে সে আপনার সাথে নাকি বেরিয়েছে, আপনি নাকি বাড়ি পৌঁছে দেবেন। এখনো ফেরেনি? সেই জন্যই তো আপনাকে ফোন করলাম দাদা। হ্যাঁ, আমারই ওকে চাঁদপাড়ায় নামিয়ে দেবার কথা ছিল, কিন্তু ও আসতেই চাইলো না কিছুতেই। বললো ওর কি কাজ আছে হানিডাঙ্গায়। হানিডাঙ্গায়? ওখানে ওর কি কাজ? কি বলছেন এসব? দেখো, পরিতোষ যা বললো আমি তোমাকে তাই বললাম। কিন্তু এই বলে তো দায়িত্ব এড়িয়ে গেলে হবে না দাদা। আপনি ওকে সাথে করে নিয়ে গেলেন, বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল তো আপনারই, অথচ আপনি বাড়ি চলে এলেন আর ওকে কোন হানিডাঙ্গায় একা ফেলে এলেন? এটা কোনো কথা হলো? আমি কিন্তু থানায় যাব বলে দিচ্ছি। না না, ওসব কিছু করতে হবে না, আমি দেখছি, তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ অনন্ত, বলো। আরে কি বলবো, আমাকে পরিতোষের বউ ফোন করেছিল। পরিতোষ এখনো বাড়ি ফেরেনি। জানি, আমাকেও ফোন করেছিল। কি ঘটেছিল বলো তো? হানিডাঙ্গায় বরুণবাবু মারা গেছে, আমি ইনফর্ম করে দিয়েছি, কিন্তু যখন আমরা ওর বাড়ির সামনে গিয়ে পৌঁছাই তখন আমরা সে খবর জানতাম না। বাড়িটার দরজা ভেতর থেকে ভেজানো ছিল। পরিতোষকে ঠেলতেই সেটা খুলে যায়। তারপর পরিতোষ ভেতরে গিয়ে দেখে বরুণবাবু ভেতরে নেই। তারপর পরিতোষ বেরিয়ে আসে, তখন ওখানে একজন লোক আসে, তার মুখে আমরা বরুণবাবুর সুইসাইডের খবর পাই। তারপরেই হঠাৎ পরিতোষের বিহেভিয়ার কেমন চেঞ্জ হয়ে যায়। আমার সাথে কিছুতেই আসতে চাইলো না, কি কাজ নাকি ওর ওখানে আছে বলল। পরিতোষের ওই রকম মূর্তি আমি আগে কোনোদিনও দেখিনি। সত্যি বলতে আমি বেশ ঘাবড়েই গিয়েছিলাম, তাই ওকে বেশি জোর করিনি, ওকে রেখেই আমি চলে আসি। আচ্ছা ঠিক আছে, শোনো, পরিতোষের বউ ভীষণ ডেসপারেট হয়ে উঠেছে, থানায় যাবে বলছে। সেটা যদি করে ফেলে তাহলে খুব মুশকিল হয়ে যাবে। আমাদের বসে থাকলে চলবে না অনন্ত, তুমি রেডি হও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কি করবেন? কি আর করব, একবার হানিডাঙ্গায় গিয়ে খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে, আসুন, আমি রেডি হচ্ছি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পরিতোষের বউ আবার ফোন করছে, কি করব? কি আর করবে, ফোনটা ধরো। হ্যালো দাদা, সরি, আপনাকে যা নয় তাই বলে দিয়েছি। আসলে ভীষণ টেনশনে ছিলাম তো। পরিতোষ ফিরেছে? হ্যাঁ, এই মাত্র ফিরলো। কিছু মনে করবেন না দাদা, রাখছি। হ্যাঁ হ্যাঁ বলছি দাদা, পরিতোষ বাড়ি ফিরেছে, চাপ নেই। যাক, বাঁচলাম। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে।
কাল অফিসে এসে বাকি কথা হচ্ছে। এ কি, এত সকালে আবার শর্মিলার ফোন? কি ব্যাপার? হ্যালো দাদা, কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, আবার কি হলো? কাল রাতে ও বাড়ি ফিরে আমার সাথে একটাও কথা বলেনি, চুপচাপ ঘরে ঢুকে শুয়ে পড়লো। আমি খাবার জন্য এত ডাকলাম কিন্তু কোনো সাড়াই দিল না, বেঘরে ঘুমিয়ে পড়লো। ও ঘুমোলেই সাংঘাতিক নাক ডাকে রোজই, কিন্তু কাল রাতে আমি ওর নাক ডাকার কোনো শব্দই পেলাম না। আরে বাবা, সমস্যাটা কি হয়েছে সেটা বলো। সকালে আমার ঘুম ভাঙার পর পরিতোষকে আর ঘরে দেখতে পাইনি। আমি উঠেই চিৎকার চেঁচামেচি শুরু করি, পাড়ার লোক ছুটে আসে, তাদের সব ঘটনা বলি। তারাই খোঁজাখুঁজি করে সেই হানিডাঙ্গার নদীর পাড়ে ওর খোঁজ পায়। নদীর পাড়ে একটা মরা বটগাছ আছে, তার নিচে নাকি ও ঘুমিয়েছিল। এইসব কি হচ্ছে দাদা? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। বিষয়টা আমারও খুব একটা সুবিধার লাগছে না। পরিতোষ এখন কোথায়? ও বিছানায় বেঘরে ঘুমোচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে, তুমি বেশি চাপ নিও না, আমি দেখছি। আমি যাচ্ছি তোমাদের বাড়ি। এখনই আসবেন? না, সকালে সমিতির কালেকশনে যাওয়া আছে, ওটা মিটিয়ে অফিসে কালেকশন জমা দিয়ে আমি যাচ্ছি। না, ব্যাপারটা আমার ঠিক সুবিধার লাগছে না। ঘটনাগুলো পরপর সাজালে যা দাঁড়াচ্ছে তাতে করে একবার বিশু ঠাকুরের সাথে কথা বলতে হচ্ছে। সব শুনে যা বুঝলাম, বিষয়টা সুবিধার নয়। তোমার সন্দেহটা ঠিক হলেও হতে পারে। তাহলে আপনি চলুন আমার সাথে। আপনাকে ছাড়া এই সমস্যার সমাধান কারোর পক্ষেই সম্ভব নয়। না না, আমি গেলে হবে না, ওকে এই মন্দিরে আনতে হবে। আমি তো কিছু করি না বাবা, যা করার সব আমার বড় মাই করে। বড় মার ধামে না আসলে আমি কিছুই করতে পারবো না। ঠিক আছে, আমি চেষ্টা করছি এখানেই নিয়ে আসার। আজ রাতেই তাহলে নিয়ে এসো, আমি দেখছি কি করা যায়। এ কি, আমাকে কোথায় নিয়ে এলে? এসব কি হচ্ছে? কে তুই? বল কে তুই? আমি পরিতোষ। মিথ্যে কথা, তুই পরিতোষ না। পরিতোষের শরীর তুই দখল করে আছিস। বল কে তুই? বললাম তো আমি পরিতোষ। ভালোই ভালোই বলবি না তো? এই নে তাহলে। আমি বরুণ, আমি পরিতোষ না, আমাকে ছেড়ে দে। পথে এসো। তুই এই ছেলেটার শরীর কেন ধরে রেখেছিস? জীবনে কোনো সুখই আমি ভোগ করতে পারিনি, শুধু দারিদ্রতা, হতাশা, ব্যর্থতা, দুঃখ, কষ্ট নিয়েই জীবনটা শেষ হয়ে গেল। আমি সুখ চাই, সুখ চাই আমি। শরীরই তো সুখের আধার। তাই মৃত্যুর পর আমার আত্মা যখন মরিয়া হয়ে শরীর খুঁজছিল, তখনই আমার কাছে চলে আসে। তোর মুক্তি হয়নি কেন? আমাকে সম্পূর্ণ দাহ না করেই নদীতে ভাসিয়ে দিয়েছিল। শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আমার হাত পোড়া শরীরটা। আমার নিজের কেউ নেই যে আমার সৎকার শ্রাদ্ধ শান্তি করবে, তাই আমার পঞ্চত্ব প্রাপ্তিও হয়নি। ঠিক আছে, আমি করব তোর মুক্তির ব্যবস্থা। তুই এক্ষুনি এই শরীর ছেড়ে চলে যা। বেশ, তুমি যদি কথা দাও আমাকে মুক্তি দেবে, তাহলে আমি শরীর ছেড়ে দিতে পারি। দিলাম কথা, তুই চলে যা। যাও, ওকে নিয়ে চলে যাও। আর কোনো অসুবিধা হবে না। এরপর যা করার আমি করব।